হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সরলরেখা প্রশ্নমালা 2B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমরা এই চ্যাপ্টারের 19টা পার্ট আপলোড করেছি। তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 21 দাগের অঙ্ক। কি বলছে? মূল বিন্দুগামী দুটি পরস্পর লম্ব সরলরেখা 2x + 3y = 6 সরলরেখার সঙ্গে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। মূল বিন্দুগামী সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমরা একটা ছবির মাধ্যমে বুঝবো, তারপরে আমরা অঙ্কে যাব। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, ঠিক আছে। এবার বলেছে মূল বিন্দুগামী দুটো সরলরেখা গেছে, ঠিক আছে, যারা পরস্পর লম্ব। তাহলে মনে করো একটা সরলরেখা তোমার এরকম গেল, আর একটা তোমার মনে করে এরকম গেল, এবং এদের মধ্যবর্তী কোণ কত বলে দিয়েছে? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এইবার এই দুটো লম্ব সরলরেখা এই 2x + 3y = 6 সরলরেখার সঙ্গে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে 2x + 3y = 6 সরলরেখাটা কেমন যাবে? এরকম টাইপের যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি 2x + 3y = 6। তাহলে একটা ত্রিভুজ আমার তৈরি হয়ে গেছে কোথায়? এই যে নাম দিয়ে দিচ্ছি আমি, এটা মনে করো ও বিন্দু, এটা এ, এটা বি বিন্দু। তাহলে ও এ বি একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এবার ওরা কি বলে দিয়েছে? এটা কি ত্রিভুজ হয়েছে? সমকোণী ত্রিভুজ তো হয়েছে বলে দিয়েছে, প্লাস সমদ্বিবাহু। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? একটা কোণ 90 ডিগ্রি হলে আর অবশিষ্ট দুটো কোণ কত ডিগ্রি করে হয়? 45 ডিগ্রি 45 ডিগ্রি করে। তাহলে নিশ্চয়ই এই কোণটাও তোমার 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি, ঠিক আছে। এটা ছিল বেসিক কনসেপ্ট। এবার আমরা অঙ্কে যাব। এই 2x + 3y = 6 এই সরলরেখাটাকে আমরা এভাবে লিখতে পারবো, 3y = -2x + 6 বা y = -2/3x + 2। তাহলে এই 2x + 3y = 6 এই সরলরেখাটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনের প্রবণতা কি? -2/3। কারণ কি y = mx + c এরকম ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে তাহলে এই m জিনিসটা হয় তোমার প্রবণতা। তাহলে এখানে m এর জায়গায় কত আছে? -2/3। তাহলে আমি বলতে পারি কি 1 নম্বর সরলরেখার প্রবণতা কত? -2/3। এবার আমাকে বলেছে কি মূল বিন্দুগামী দুটো পরস্পর লম্ব সরলরেখা গিয়েছে, তাদের ইকুয়েশন আমাকে বার করতে হবে। তাহলে আমি মনে করছি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx। আমরা সবাই জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়? y = mx। তাহলে এই মূল বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ পেলাম, তাহলে তার প্রবণতা কি হলো? m। এখানে মনে করছো তো তোমরা সি নেই, সিটাকে মনে করে 0 ফর্মে আছে, y = mx + 0। কারণ মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে তো কোনো ধ্রুবক পথ থাকে না। তাহলে আমরা কি বলতে পারি? মূল বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ হয় তার প্রবণতা কত হয়? m। তাহলে 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি, আর এটাকে আমি 1 নম্বর ইকুয়েশনে দিচ্ছি। তাহলে 1 নম্বর ইকুয়েশনের প্রবণতা কত? -2/3, আর 2 নম্বর ইকুয়েশনের প্রবণতা কত? m। এবার তোমরা বলবে কি এখানে তোমার দুটো ইকুয়েশন গিয়েছে, তাহলে দুটোরই ক্ষেত্রে একই ইকুয়েশন y = mx। অবশ্যই y = mx আমরা জেনারেল ইকুয়েশন ধরছি। এক্ষুনি যখন ওরা যে শর্ত দিয়েছে সেই শর্ত ইউজ করে আমরা দেবো কি m এর দুটো আলাদা ভ্যালু পাবো, তাহলে দুটো আলাদা ইকুয়েশন হয়ে যাবে। তো আমরা জেনারেলি ধরবো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, ঠিক আছে। চলো তাহলে আমরা এখন কি বলতে পারি? 1 and 2 সরলরেখার প্রবণতা যথাক্রমে কত? -2/3 আর m। 1 এর প্রবণতা তোমার -2/3 আর 2 এর প্রবণতা কত? m। আর 1 আর 2 সরলরেখার মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। কারণ দেখো এই যে এই ইকুয়েশনটা তোমার তো 1 নম্বর ইকুয়েশন, আর 2 নম্বর ইকুয়েশন কি? এই দুটো। তাহলে দেখো এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে 2 নম্বর ইকুয়েশনের সাথে 1 নম্বর ইকুয়েশনের মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি। তাই আমি লিখে দিয়েছি কি 1 and 2 সরলরেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এবার আমরা কি জানি? দুটো সরলরেখার প্রবণতা যথাক্রমে m1 and m2 এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি কি tan θ = m1 - m2/1 + m1 * m2। তাহলে এই ফর্মুলা এখানে ইউজ করো। তাহলে এখানে থিটার জায়গায় কত আছে? 45 ডিগ্রি। m1 এর জায়গায় মনে করো m আছে, আর m2 এর জায়গায় -2/3 আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি অতএব
tan 45 ইজ ইকুয়াল টু মডের মধ্যে m1 মাইনাস m2, তাহলে m মাইনাস 2/3 বাই 1 প্লাস m ইন্টু মাইনাস 2/3। এবার এটাকে সলভ করে আমরা m এর ভ্যালুটা বার করবো, তাহলে আমরা ইকুয়েশন পেয়ে যাবো মূলবিন্দুগামী সরলরেখার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি tan 45 ইজ ইকুয়াল টু 1, আর এখান থেকে পাবো m প্লাস 2/3 বাই 1 মাইনাস 2m/3, রাইট। তাহলে বা এবার আমি কি করছি, উভয় দিকে না বর্গ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বর্গ যদি করে দিই তাহলে 1 স্কোয়ার 1 ইজ ইকুয়াল টু এখান থেকে জাস্ট মডটা উঠে যাবে আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি m প্লাস 2/3 স্কোয়ার বাই 1 মাইনাস 2m/3 স্কোয়ার। এই টোটালটার স্কোয়ার দেয় আর প্রত্যেকটা পদের আলাদা আলাদা স্কোয়ার দেয়, একই ব্যাপার, তো সেই জন্য আমি ডাইরেক্ট আলাদা আলাদা করে স্কোয়ার করে দিলাম। তাহলে আমি কী করছি, এবার কোনো গুণ করে দাও। তাহলে 1 মাইনাস 2m/3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m প্লাস 2/3 হোল স্কোয়ার। এবার জাস্ট এটাকে সলভ করে আমাকে m এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে সলভ করো, তাহলে এটাকে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলায় ফেলো। তাহলে কী পাবে তুমি 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2m/3 প্লাস 2m/3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটাকে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলো। তাহলে m স্কোয়ার প্লাস 2 ইন্টু m ইন্টু 2/3 প্লাস 2/3 হোল স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে, বা 1 মাইনাস 4m/3 প্লাস 4m স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 4m/3 প্লাস 4/9, রাইট। এবারে সমস্ত ইকুয়েশনগুলোকে এক পাশে নিয়ে এসো, ঠিক আছে। তাহলে সমস্ত এইগুলোকে আমি সব এই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে কী পাবো m স্কোয়ার প্লাস 4m/3 প্লাস 4/9, 1টা ওই পাশে গেলে -1 মাইনাস 4m/3 এই পাশে আসলে প্লাস 4m/3 আর 4m স্কোয়ার বাই 9 এই পাশে গেলে মাইনাস 4m স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 0, রাইট। এবার দেখো এই m স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার বাই 9 বিয়োগ করলে কত পাবো 5m স্কোয়ার বাই 9, রাইট। 4m/3 প্লাস 4m/3 তাহলে কত হয় 8m/3 আর 4/9 -1 তাহলে এখান থেকে কত পাবো -5/9 ইকুয়াল টু 0। এবার এটাকে সলভ করবো আমরা। তাহলে বা লসাগু হচ্ছে তোমার 9, তাহলে উপরে পাবো কত 5m স্কোয়ার প্লাস 3 × 8 = 24m মাইনাস 5 ইকুয়াল টু 0, বা 5m স্কোয়ার প্লাস 24m মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি কি বলতে পারি, মিডল টার্ম যদি করি তাহলে 5m স্কোয়ার 5 × 5 = 25m, তাহলে কি প্লাস 25m মাইনাস m মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে বা 5m কমন নাও, তাহলে কি পাবো m প্লাস 5 আর -1 কমন নাও m প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে বলতে পারি আমি m প্লাস 5 ইন্টু 5m মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো জিনিসের গুণফল 0, তাহলে হয় m প্লাস 5 ইকুয়াল টু 0 বা m ইকুয়াল টু -5, নতুবা 5m মাইনাস 1 ইকুয়াল টু 0 বা m ইকুয়াল টু 1/5। তাহলে আমরা m এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। আর মূলবিন্দুগামী আমরা সমীকরণের ইকুয়েশন কি ধরেছিলাম y ইকুয়াল টু mx, তাহলে m এর দুটো ভ্যালু বসিয়ে দেবো, তাহলে দুটো আলাদা ইকুয়েশন পেয়ে যাব। তাহলে ওরাই হবে আমার মূলবিন্দুগামী ইকুয়েশন। তো চলো, অতএব মূলবিন্দুগামী সরলরেখা দুটি হলো y ইকুয়াল টু mx টাইপের। এবার m এর ভ্যালুগুলো বসিয়ে দাও। y ইকুয়াল টু একটা m এর ভ্যালু কত -5, তাহলে -5x, তাহলে বা 5x তাহলে এটাকে বেশি নিয়ে যাও, তাহলে 5x প্লাস y ইকুয়াল টু 0, আর একটা কী হচ্ছে y ইকুয়াল টু 1/5x, রাইট। তাহলে বা এখান থেকে লিখতে পারি কি x ইকুয়াল টু 5y বা x মাইনাস 5y ইকুয়াল টু 0। তাহলে এই দুটো ইকুয়েশন হবে তোমার মূলবিন্দুগামী ইকুয়েশনের সমীকরণ, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাই। 22 দাগের অঙ্ক কি বলছে, একটি আলোকরশ্মি x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0 সরলরেখা বরাবর পাঠানো হয় এবং 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 সরলরেখাতে আসার পর তা থেকে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি বরাবর সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমরা একটা ছবির মাধ্যমে বুঝবো। তাহলে
এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো সরলরেখা বরাবর একটা রশ্মি আমি পাঠিয়েছি। মনে করো এটা হচ্ছে সেই রশ্মি। কোন সরলরেখা বরাবর আসছে? এটা হচ্ছে তোমার, এটাকে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরোতে এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়েছি। এটা হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন। আসার পরে একটা সরলরেখাতে কি হলো, আসলো, এসে প্রতিফলিত হবে। তাহলে নিশ্চয়ই তাহলে এখানে জায়গায় একটা সরলরেখা থাকবে। তাহলে এটাকে ওরা কি সরলরেখার নাম দিচ্ছে? 3x মাইনাস টু ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু জিরো। আমি ইকুয়েশনটার নাম দিয়েছি কি 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটা তোমার হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আসলো, বাট এসে বাধা পেলো, বাধা পাওয়ার পর এবার প্রতিফলিত হবে। তাহলে এই যে প্রতিফলিত হয়ে গেল। এবার আমাকে এই সরলরেখাটার ইকুয়েশন বার করতে হবে, ঠিক আছে? এইবার এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন কি করছে? একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এই ছেদ বিন্দুটার নাম দিচ্ছি আমি কি? এ বিন্দু, ঠিক আছে? এখন আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা বার করব। তাহলে যদি আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বার করতে চাই, 1 আর 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব না? তো চলো প্রথমে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বার করে নিই। লেট 1 and 2 সরলরেখার ছেদবিন্দু এ। এবার এই বিন্দুর স্থানাঙ্ক বার করছি, সেজন্য 1 আর 2 সমাধান করে পাই। তাহলে কি হচ্ছে দেখো, এটাকে বিয়োগ করে দাও, এটাকে প্লাস করে দাও, এটাকে প্লাস করে দাও। এগুলো তো তোমরা আগেই করেছো, বেসিক নিয়ম কীভাবে দুটো ইকুয়েশন সমাধান করতে হয়। তাহলে কী পাচ্ছি দেখো, এক্স মাইনাস থ্রি এক্স মানে কত? মাইনাস টু এক্স, রাইট? মাইনাস টু আই প্লাস টু আই কেটে গেল, আর এখান থেকে কত পাবে তুমি? মাইনাস থ্রি প্লাস ফাইভ, তার মানে কি? প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি? টু এক্স ইকুয়াল টু টু, দ্যাট ইজ এখান থেকে আমি বলতে পারি কি? এক্স ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এবার এক্সের মান তুমি 2 নম্বর ইকুয়েশন বা 1 নম্বর ইকুয়েশনে বসাও, আমি 1 নম্বর ইকুয়েশন বসাচ্ছি। এক্সের মান 1 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশন কি ছিল? এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে বা 1 মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ আমি বলতে পারি কি? টু ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান। দ্যাট ইজ আমরা কি বলতে পারি? এই বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম? 1, মাইনাস ওয়ান, রাইট? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি কত? 1, মাইনাস এক, সরি মাইনাস ওয়ান, একই ব্যাপার। এবার আমাদের করতে হবে কি দেখো, নেক্সট পার্টে আমরা আসছি। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এবার দেখো, এই 1 আর 2 নম্বর ইকুয়েশনের প্রবণতা আছে। তাহলে প্রথমে আমরা 1 আর 2 নম্বর ইকুয়েশনের প্রবণতাটা বার করে নিই। ইকুয়েশন দেখেই বোঝা যাচ্ছে। এখন 1 and 2 সমীকরণের প্রবণতা যথাক্রমে আমরা কি করে বার করব? 1 এর প্রবণতা কত হবে? 1/2। কারণ কি তোমরা বুঝে নাও, ইকুয়েশনটা কি ছিল? এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এটাকে আমরা কোন ফর্মে নিয়ে যাবো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এই এম ওয়ালা জিনিসটা আমার কি হবে? প্রবণতা হবে। তাহলে এটাকে আমি যদি এই ফর্মে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি? টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, বা ওয়াই সমান কত লিখতে পারি? 1/2x মাইনাস 3/2। তাহলে এখানে এম এর জায়গায়, এবার এটার সাথে এটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এম এর জায়গায় কত আছে? 1/2। তাহলে আমরা কি বলতে পারি? 1 নম্বর ইকুয়েশনের প্রবণতা কত? 1/2। সেমভাবে আমরা যদি 2 নম্বর ইকুয়েশনটাও যদি ওভাবে করি, তাহলে এর প্রবণতা কত আসবে? 3/2। তাহলে অ্যান্ড 3/2। 1 এর প্রবণতা তোমার 1/2 আর 2 এর প্রবণতা 3/2, ঠিক আছে? আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এর পরের কনসেপ্টটা বোঝো। এবার দেখো, এখন যদি আমি বলি 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনের মধ্যবর্তী কোণ কত, তাহলে তোমরা কোনটুকু নেবে? এই জিনিসটা নেবে না টোটাল এই জিনিসটা নেবে? আমরা এইটুকু নেবো। কারণ কি? যেহেতু আমরা এখানে রশ্মির কথা আলোচনা করছি, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণের কথা আসবে। তাহলে আপতন কোণ কোনটুকু হবে? এইটুকু। তাহলে আমরা সেই জন্য আমরা 1 আর 2 সরলরেখার মধ্যবর্তী কোণ যখন আলোচনা করব, আমরা এইটুকু জিনিসের কথা আলোচনা করব। তাহলে আমরা ধরছি কি? 1 আর 2 সরলরেখার মধ্যবর্তী কোণ কত? থিটা। আমরা কিন্তু এই জিনিসটা নেবো না। এটাও তোমার 1 আর 2 সরলরেখার মধ্যবর্তী কোণ, কিন্তু এটা আমরা নেবো না। কারণ কি? আমরা আপতন কোণ আর প্রতিফলন কোণের নিয়ে আলোচনা করছি। কারণ রশ্মির কথা বললেই আপতন কোণ আর প্রতিফলন কোণের কথা আসবে। তাছাড়া এখানেও আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি নিয়ে কথা বলেছে। তার মানে আমরা এখানে আপতন কোণ আর প্রতিফলন কোণ নিয়ে কথা বলবো, আর এইটুকু হচ্ছে তোমার আপতন কোণ, ঠিক আছে? তাহলে এটা থিটা। তাহলে দেখো, এখন এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনের প্রবণতা আমরা জানি, এবং এদের মধ্যবর্তী কোণও জানি থিটা। একটু আগে আমি ইকুয়েশন জেনেছি, সরি ফর্মুলা বলেছি যে দুটো সরলরেখার যদি আমরা প্রবণতা জানি আর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কি বলতে পারি? ট্যান থিটা সমান ওই প্রবণতা যদি একটা ইকুয়েশন ছিল, তো সেটা আমরা এখন করব। আমি এটার কথা বলছি, দুটি সরলরেখার প্রবণতা
m1 অ্যান্ড m2 এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি কি tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই ফর্মুলাটাই আমরা ইউজ করবো, ঠিক আছে। নতি আর প্রবণতা একই কথা, ঠিক আছে। তাহলে মনে করি 1 অ্যান্ড 2 সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা কি বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে মনে করো m1, এটাকে মনে করো m2, তাহলে কি বলতে পারো m1 মাইনাস m2, তাহলে 3/2 মাইনাস 1/2 বাই 1 প্লাস 3/2 ইন্টু 1/2। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে 3/2 মাইনাস 1/2 কত হয় 1 বাই এখান থেকে 1 প্লাস 3/4। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো মডের মধ্যে 4/7। তাহলে এটা তো পজিটিভ জিনিস, তাহলে আমরা ওভারঅল কি বলতে পারি বা tan থিটা ইজ ইকুয়াল টু 4/7। তাহলে আমরা tan থিটার ভ্যালু কত পেয়ে গেলাম 4/7। এবার দেখো একটু শুনি কনসেপ্ট বাকি আছে। এবার আমরা সবসময় জানি কি আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ, রাইট। তাহলে তোমার এইটুকুর থেকে কি আপতন কোণ, তাহলে আর এইটার থেকে আর এইটা তোমার প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি 2 নম্বর ইকুয়েশনের সাথে যে কোণটা করবে সেটা কি হবে প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ, যেটা তোমরা খুশি বলতে পারো। তাহলে এটাও কি হবে থিটা হবে, কারণ আমরা জেনেছি কি আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে আমরা এটা যদি থিটা বলি তাহলে নিশ্চয়ই এইটুকুও থিটা হবে। তাহলে এখন আমরা কি এই প্রতিফলিত রশ্মি আর 2 নম্বর ইকুয়েশনের মধ্যবর্তী কোণও কত পাবো থিটা, কারণ কি আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখব, তাহলে যেহেতু আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, অতএব প্রতিফলিত রশ্মি অ্যান্ড 2 সরলরেখার মধ্যবর্তী কোণ কত হবে থিটা। যেমন আমি এই কথাটা বলছি, এটা হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি আর এটা হচ্ছে তোমার 2 সরলরেখা, এদের মধ্যবর্তী কোণ কত হবে থিটা, ঠিক আছে। এবার দেখো এই প্রতিফলিত রশ্মির একটা প্রবণতা আছে বা নতি আছে, তাহলে সেটাকে আমি মনে করছি এম। তাহলে দেখো এই এম এর ভ্যালু কখনো কি হাফ হতে পারে, হতে পারে না, কারণ কি এই 1 নম্বর সরলরেখার তোমার প্রবণতা কত পেয়েছো তুমি হাফ, এই যে 1 নম্বর সমীকরণ নতি বা প্রবণতা কত পেয়েছো তুমি হাফ। তাহলে তাহলে এই প্রতিফলিত রশ্মির প্রবণতা কখনো হাফ হবে, হবে না, কারণ কি এই 1 নম্বর রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি এটা কি সমান্তরাল, সমান্তরাল যদি হতো তবে আমরা বলতে পারতাম কি এদের দুজনের প্রবণতা কি হবে সেম হবে, কিন্তু এরা তো একে অপরের সমান্তরাল না। তাহলে অবশ্যই আমরা যে কোনো মুহূর্তে আমরা বলতে পারি কি এই প্রতিফলিত রশ্মির যে প্রবণতা হবে সেটা আপতিত রশ্মির সাথে কখনো এক হবে না। আপতিত রশ্মির প্রবণতা কত হাফ, তাহলে অবশ্যই এই প্রতিফলিত রশ্মির প্রবণতা হাফ হবে না, হাফ ছাড়া অন্য কিছু হবে, ঠিক আছে। এটুকু মাথায় বুঝতে পারছো তোমরা। তাহলে আমরা কি বলতে পারি, মনে করি প্রতিফলিত রশ্মির প্রবণতা আমরা কত ধরছি এম, এটা নট ইকুয়াল টু কত হাফ, এটা কখনো হাফ হতে পারে না। এবারে সেই আগের একই ফর্মুলা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত থিটা, এটার মানে এই সরলরেখার প্রবণতা আমরা জেনে গেছি এম, আর 2 নম্বর ইকুয়েশনের আমরা নতি জানি কত 3/2, আর এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে সেই tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2 এই ফর্মুলা ইউজ করতে পারবো। তো চলো সেটাই করি। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2, এটাকে m মনে করো, m1টাকে এই mটাকে মনে করো m1, তাহলে m1 মাইনাস m2 মানে কি এখানে 3/2 2 নম্বর ইকুয়েশনের নতি বাই 1 প্লাস m1 ইন্টু m2 মানে m ইন্টু 3/2, রাইট। এবার দেখো এই জায়গায় তুমি একটা tan থিটা পেলে, ঠিক একটুখানি আগেও তুমি একটা tan থিটা পেয়েছিলে 4/7, এখানেও যে থিটা এখানেও সেম থিটা, তাহলে নিশ্চয়ই তাহলে বাম পক্ষ যদি সেম হয় তাহলে ডান পক্ষগুলোও সেম হবে। তাহলে এখন আমরা কি বলতে পারি এই মডের মধ্যে এই জিনিসটা ইকুয়াল টু 4/7, ঠিক আছে। তাহলে সেটাই এখন আমরা লিখবো। তাহলে অতএব মড m মাইনাস 3/2 বাই 1 প্লাস 3m/2 ইকুয়াল টু আমরা কত বলতে পারি 4/7, ঠিক আছে। এবার এটাকে আমরা সলভ করে m এর ভ্যালুটা বার করব, ঠিক আছে। তো চলো তাহলে আমরা কি লিখতে পারি বা m মাইনাস 3/2 বাই 1 প্লাস 3m/2 ইকুয়াল টু 4/7। এই টোটালটাকে মডের মধ্যে রাখা কিংবা উপরটাকে মডের মধ্যে রাখা বা নিচেরটাকে মডের মধ্যে রাখা একই ব্যাপার। এবার আমি কি করব কোনাকুনি গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি মডের মধ্যে m মাইনাস 3/2 ইকুয়াল টু 4/7 ইন্টু 1 প্লাস 3m/2 লিখতে পারবো, অবশ্যই পারবো। তো দেখো 4/7 তো তোমার পজিটিভ, তাহলে এই 4/7টাকে আমি মডের ভিতরে ঢুকিয়ে নিতে পারি। পজিটিভ জিনিসটাকে মডের ভিতরে ঢোকালে কিংবা বাইরে করলে কোনো অসুবিধা নেই। তাহলে বা মডের মধ্যে m মাইনাস 3/2
ইজ ইকুয়াল টু মডের মধ্যে 4/7 ইন্টু 1 প্লাস 3m/2 লিখতে পারি। তাহলে বা মডের মধ্যে a-3/2 ইজ ইকুয়াল টু গুণ করে দাও, তাহলে 4/7 প্লাস, এবার এটাকে যদি কাটাকুটি করি 4/7 ইন্টু 3m/2, তাহলে 2 দুগুণে 4, 2 পড়ে থাকবে ওপরে, তাহলে 2 ইন্টু 3m মানে 6m/7। এবার আমরা কি জানি, উভয় দিকে যদি মড তুলতে হয় তাহলে যে কোনো একদিকে হয় প্লাস মাইনাস দাও, নয় স্কোয়ার করো। আমরা যে কোনো একদিকে একটা প্লাস মাইনাস দিয়ে দেবো, স্কোয়ার করলে আমরা অনেক ঝামেলা। তাহলে আমরা কি করছি, উভয় দিকে মড তোলার জন্য যে কোনো একদিকে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, বা a-3/2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4/7 প্লাস 6m/7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো কন্ডিশন পাচ্ছি। তাহলে হয় a-3/2 ইজ ইকুয়াল টু প্লাস অফ 4/7 প্লাস 6m/7, এটা একটা, নতুবা a-3/2 ইজ ইকুয়াল টু মাইনাস অফ 4/7 প্লাস 6m/7 লিখতে পারি। এবার এটাকে আমরা সলভ করে m এর ভ্যালু বার করবো। তাহলে কি বলতে পারি, বা m ইজ ইকুয়াল টু, সরি আগে এটাকে সিম্পলিফাই করো, a-3/2 ইজ ইকুয়াল টু 4/7 প্লাস 6m/7। তাহলে m 6m/7টাকে পাশে নিয়ে এসো, তাহলে মাইনাস 6m/7 ইজ ইকুয়াল টু 4/7 প্লাস 3/2। তাহলে কি লিখতে পারি, এখান থেকে বিয়োগ করলে পাবো m/7 ইজ ইকুয়াল টু 14 লসাগু, তাহলে 8 প্লাস 21, রাইট। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, m ইজ ইকুয়াল টু 29 গুণ 7/14, তাহলে কি 29/2, 7 দুগুণে 14, কেটে গেল। তাহলে একটা m এর ভ্যালু পেয়ে গেলাম। আর নতুবা দিয়ে দেখো, তাহলে এখান থেকে বলতে পারি, বা a-3/2 ইজ ইকুয়াল টু মাইনাস 4/7 মাইনাস 6m/7, রাইট। তাহলে এখান থেকে বলতে পারি, বা m এটাকে পাশে নিয়ে এসো, তাহলে প্লাস 6m/7 ইজ ইকুয়াল টু মাইনাস 4/7 প্লাস 3/2। তাহলে যোগ করলে কত পাবো, 13m/7, আর এখান থেকে পাবো 14 লসাগু মাইনাস 8 প্লাস 21, 21। এখন বাজে রাত 2টো, ভিডিওটা করছি। 13m/7 আর এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো, 13/14, তাহলে 13 উঠে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, m ইজ ইকুয়াল টু 7/14, দ্যাট ইজ 1/2। এবার আমি প্রথমেই বলেছিলাম কি m এর ভ্যালু কখনো হাফ হবে না। তাহলে কি লিখতে পারি, যেহেতু m নট ইকুয়াল টু হাফ, অতএব এখানে m এর ভ্যালু কত হবে, 29/2, দ্যাট ইজ প্রতিফলিত রশ্মির যে প্রবণতা আছে তার ভ্যালু কত হচ্ছে, 29/2। এবার আমরা প্রতিফলিত রশ্মির ইকুয়েশনটা বার করব। তাহলে এটা হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি, এর m কত পেয়েছি আমরা, 29/2। তাহলে দেখো এই প্রতিফলিত রশ্মিটা কি a বিন্দুগামী, তো তাহলে 1, -1 বিন্দুগামী এবং 29/2 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ আমরা বার করতে পারবো। তো চলো সেটা আমরা করে ফেলবো। তাহলে অতএব 1, -1 বিন্দুগামী এবং 29/2 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ ফর্মুলা কি আছে, x1, y1 বিন্দুগামী এবং m প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হয়, y-y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে x1 y1 এর জায়গায় 1 - y1 আর m এর জায়গায় 29/2। তাহলে কি লিখবো, অতএব y - 1 ইজ ইকুয়াল টু 29/2 ইন্টু x মাইনাস 1। এবার এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো, y প্লাস 1 ইজ ইকুয়াল টু 29/2 ইন্টু x মাইনাস 1, রাইট। তাহলে ক্যালকুলেশন করো, কোনো গুণ করে দাও, 2y প্লাস 2 ইজ ইকুয়াল টু 29x মাইনাস 29। তাহলে ওভারঅল তুমি কত পাচ্ছ, 29x মাইনাস 29, আর এটাকে পাশে নিয়ে যাও, মাইনাস 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি বলতে পারো কি, 29x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 31। এটাই হবে নিম্ন ইকুয়েশন, নিম্ন প্রতিফলিত রশ্মির ইকুয়েশন। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।